এদিকে আসো। চৈতি বাবার সামনে দাঁড়ালো। মাথা নত তার, ভয় ভয় হচ্ছে। সামনের সোফায় বসে আছেন আনিস ইসলাম। কিছুটা দূরত্ব দাঁড়িয়ে রয়েছেন জেসমিন বেগম আর রুহানিয়া। আনিস ইসলাম মেয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? প্রাইভেট পড়তে। মিথ্যাটা বলতে গিয়েও কণ্ঠস্বর কিছুটা কেঁপে উঠল চৈতির। আনিস ইসলাম ধমকে উঠলেন, হুঙ্কার দিয়ে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনেই দাঁড়িয়ে তুমি অনায়াসে মিথ্যা বলে যাচ্ছ। একটুও ভয় করছে না তোমার? চৈতি ভয়ে কেঁপে ওঠে। জেসমিন বেগম তার স্বামীকে জিজ্ঞাসা করেন, তুমি দেখেছো ও প্রাইভেট পড়তে গেছে? প্রাইভেটের নাম করে ও অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়। চৈতি কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। আনিস ইসলাম ফের বললেন, ছেলেটা কে? চৈতি কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। কাঁদছো কেন এখন? আমার প্রশ্নের উত্তর দাও। খবরদার, মিথ্যা কোনো গল্প শোনানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তুমি নৌকায় একটা ছেলের সাথে ঘুরছিলে। সেই ছেলেটা কে আমি জানতে চাচ্ছি। চৈতি প্রথমে মুখ না খুললেও পরে ধমকের পর ধমক খেয়ে কাপা কাপা গলায় বলে, কাপু। কাব্য? মানে শুভ্রর বন্ধু? চৈতি উপর নিচ মাথা ঝাঁকায়। তিনি রুহানিকে বলেন চৈতিকে রুমে নিয়ে যেতে। এরপর কল দিলেন শুভ্রকে। রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে চৈতি। রুহানিয়া ওকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। তার নিজের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাব্যর সাথে চৈতির সম্পর্ক হয়েছে, অথচ এটা সে বুঝতে পারেনি। জিহাদের ফোন আসে মিনিট 10 পরে। চৈতিকে জড়িয়ে ধরে রেখেই ফোন রিসিভ করলো রুহানিয়া। ওপাশ থেকে জিহাদ ব্যস্ত ভঙ্গিতে বলল, বাড়িতে কি কিছু হয়েছে? রুহানিয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, সবটা জানি। চৌধুরী বাবা শুভ্রকে ফোন দিয়ে অনেক রাগারাগি করেছে। অফিস ছুটির পর কাব্যকে নিয়ে বাসায় যেতে বলেছেন। শুভ ফোন দিয়ে জোর করে আমাদের সঙ্গেও রাগারাগি করেছে। কী হয়েছে তুমি জানো কিছু? সবটা জানি। চৈতি প্রাইভেট পড়তে গিয়েছিল, মাত্র বাসায় ফিরেছে। কাকা নানি দেখেছে কাব্যের সাথে নৌকায় ঘুরতে। চৈতিও স্বীকার করেছে। এর চেয়ে বেশি কিছু জানে না। তুমি কাব্য ভাইয়াকে জিজ্ঞাসা করো। কাব্য বাসায় নেই, আইতাছে। আসুক আগে, তারপর সবটা শুনছি। সন্ধ্যায় কি তোমরা আসবে? দেখি কাব্য আসুক আগে। ঠিক আছে। ফোন রেখে রুহানিয়া চৈতিকে শান্ত করার চেষ্টা করে চলেছে। তবে হ্যাঁ, কোনো রকম জেরা কিংবা প্রশ্ন করেনি। শান্ত হলে চৈতি নিজে থেকেই সবটা বলবে। চৈতি মুখে সবটা শোনার পূর্বেই কোনো রকম বলা কওয়া ছাড়াই মিনিট 20 মধ্যে বাড়ি এসে উপস্থিত হয়েছে শুভ্র, কাব্য, জিহাদ আর তিতাস। ওদের সামনে গম্ভীর হয়ে বসে আছেন আনিস ইসলাম। তিনি সরাসরি কাব্যর দিকে প্রশ্ন ছুড়লেন, কবে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক? কাব্যর ভেতর ভেতর ভীষণ ঘাবড়ে গেলেও আনিস ইসলামের সামনে সহজ থাকার চেষ্টা করলো। বলল, মিথ্যা বলছো কেন? আমি নিজে দেখেছি তোমাদের নৌকায় ঘুরতে। নাকি ধরা পড়ে এখন সবকিছু অস্বীকার করতে চাইছো? চৈত্রী তোমার চেয়ে বয়সে অনেক ছোট। এত মেয়ে থাকতে চৈত্রীকেই কেন তুমি ভালোবাসলে? উত্তরটা আমি জানি, শুধুমাত্র টাইম পাস করার জন্য। তুমি শুভ্রর বন্ধু, সেই হিসাবে এই বাসায় তোমার যাতায়াত আমি সহজভাবেই নিয়েছিলাম। তাই বলে আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে ওর জীবন নষ্ট করে দেবে? এটা তো একজন বাবা হয়ে আমি মেনে নেব না। কয়েক সেকেন্ড নীরব থাকলো কাব্য। তারপর ধীরতার সঙ্গে বলল, আপনার কেন মনে হচ্ছে আমি চৈত্রের সাথে টাইম পাস করব? আমি সত্যি ওকে ভালোবাসি। আপনি যদি চান যখন তখন আমি ওকে বিয়ে করতেও রাজি। চৈত্রী রাজি? এই পর্যন্ত কাব্য চুপ হয়ে যায়। বড্ড দোতনায় আছে সে। চৈতি মনের ভাব সম্পর্কে অবগত সে। কিন্তু বাবার ভয়ে যদি চৈতি এখন রাজি না হয়, তবে এত সব অনিশ্চিত থাকার পর কাব্য দমে গেল না। সে পূর্বের দৃঢ়তার সঙ্গেই বলল, আমি জানি না সঠিক, তবে ও রাজি হলে আমি সর্বদাই প্রস্তুত বিয়ের জন্য। তোমার বাবা মাকে আনতে পারবে? কাব্য এক বাক্যে বলে দেয়,
হ্যাঁ। ঠিক আছে, তবে তাই হোক। 2 দিন সময় দিলাম তোমায়। তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় হাজির হবে। দেখি কতটুকু ভালোবাসো তুমি আমার মেয়েকে। 2 দিন সময় লাগবে না, আমি কাল সকালে বাবা মাকে নিয়ে আসবো। আপনি যদি চান আজও সম্ভব। 3 ঘন্টার মধ্যে হাজির হব আমার পরিবারকে নিয়ে। আনিস ইসলাম কাব্বর এতটা কনফিডেন্স দেখে আর কি বলবেন বুঝতে পারছে না। তিনি নীরবে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এত তাড়াহুড়া করার দরকার নেই। কালই নিয়ে আসো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। রাত্রি 12টার বোধ হয় বেশি বাজে। দু চোখের পাথায় ঘুম নেই চৈতির। কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। কাব্যর উপস্থিতি টের পেয়েও কাছে যেতে পারেনি। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা সম্পূর্ণ জানেও না সে। শুধু রুহি আপুর থেকে শুনেছিল কাল নাকি কাব্য ওর পরিবারকে নিয়ে এই বাড়িতে আসবে। মনের ভিতর ভীষণ ভয় কাজ করছে। সত্যি সত্যি কাব্য আসবে তো? চিন্তার পোহরে অন্তিম সময় পূর্বেই রুমের লাইট জ্বলে ওঠে। মাথার সামনে উঁচু করে চৈতি দেখতে পাই জেসমিন বেগমকে। তার হাতে খাবার প্লেট। রুমের লাইট জ্বলতে দেখে বোধহয় রুহনিয়ায় বারান্দা থেকে রুমে আসে। তার হাতে ফোন। হয়তো জিহাদ ভাইয়ের সাথে কথা বলছিল। চৈতি আবার শুয়ে পড়ল। জেসমিন বেগম তখন চৈতির হাত টেনে বললেন, উঠ, খাবি চল। চৈতি ভাঙা গলায় বলল, খাবো না। খাবি না মানে কি? খাবার কি দোষ করেছে? চৈতি চুপ করে রইল। টেবিলের উপর খাবার প্লেটটি রেখে মেয়েকে টেনে তুললেন জেসমিন বেগম। প্লেটে হাতে নিয়ে ভাত মাখতে মাখতে বললেন, যত যাই হয়ে যাক না কেন, কখনো খাবারের সাথে রাগ করবি না। তাছাড়া এখানে তো অন্য কারোর দোষ দেখছি না আমি। তুই আমায় মিথ্যে বলে প্রেম করতে চাস? চৈতি গলা ধরে আসছে, চোখ ভারী হয়ে গেছে অশ্রুতে। জেসমিন বেগম ভাতের লোকমা মুখের সামনে ধরে বললেন, কান্নাকাটি পরে করবি, আগে হা কর। হা কর বলছি। মৃদু ধমক শুনে খাবার মুখে নিল চৈতি। সেই সাথে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জেসমিন বেগম বললেন, কাঁদছিস কেন? প্রেম করতে গেলে বাবা মায়ের কাছে একটু একটু মিথ্যে বলাই লাগে। আমিও বলেছিলাম। চৈতি এবার একই সাথে অবাকও হলো। রুহানিয়াও এগিয়ে এলো কাহিনী কি শোনার জন্য। জেসমিন বেগম বললেন, তোরা এভাবে কেন তাকিয়ে আছিস? তোর বাবার সাথে তখন আমার সম্পর্ক হয়, তখন আমি অনার্স 2য় বর্ষের ছাত্রী ছিলাম। তোর বাবা ছিল আমার মামাতো ভাইয়ের বন্ধু, সেখান থেকেই পরিচয়। তারপর ভার্সিটিতে দেখা, চিঠি আদান প্রদান, মুঠোফোনে অল্প স্বল্প কথাবার্তা বলতাম লুকিয়ে লুকিয়ে। একদিন তো তোর মতোই বাবার কাছে ধরা খেয়ে গেলাম। সে কি বকা ঝকা! তোর নানা ওই মুহূর্তে আমায় অন্য জায়গায় বিয়ে দেবে বলে মনস্থির করলো। আমার মামাতো ভাই তখন তোর বাবাকে এই খবর দিয়েছে। তোর বাবা তখনই আমার বাবার পায়ে ধরে আমায় ভিক্ষা চেয়েছে, কান্নাকাটি করে। একটু বলে থামলেন তিনি। চৈতি অস্পষ্ট স্বরে বলল, তারপর তারপর আর কি, বাবা রাগী হলেও মন নরম ছিল। তোর বাবার কান্নাকাটিতে গলে গেছিল। পরে 2 পরিবার মিলে পরের দিনই আমাদের বিয়ে দিয়ে দেয়। আমার কি মনে হয় জানিস? তোর বাবাও বোধহয় এটাই করবে। ঘটনা ঘটল ভিন্ন। সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল চৈতি। সেই সময়ে গম্ভীরভাবে রুমে প্রবেশ করলেন আনিস ইসলাম। একবার মেয়ের মুখের দিকে তাকালেন, বললেন, আজ তোমার কলেজে যেতে হবে না। কেন যেতে হবে না এই প্রশ্নটি চৈতি মনে মনে করলেও মুখে করতে পারল না। সে নীরবে হিজাবের পিন খুলছিল। কাব্য কি আজ সত্যিই আসবে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল খুব। গতকাল বাবা ফোন নিয়ে গেছে। কাব্য বেশ কয়েকবার রুহানিয়াকে ফোন করেছিল রাতে। চৈতি ঘুমিয়ে থাকায় আর জাগাতে বলেনি। সে কলেজে ইউনিফর্ম বদলানোর জন্য রুমের দরজা লাগাচ্ছিল, তখন আনিস ইসলাম কণ্ঠে শুনতে পেল, আমি ঠিক করেছি, চৈত্রীকে হোস্টেলে পাঠিয়ে দেব। কাঁধে কারোর স্পর্শ পেয়ে ঘুরে তাকালো চৈতি। রুহানিয়া আশ্বস্ত স্বরে বলল, ভেঙে পড়িস না, কাব্য ভাই আসতেছে। রুমের দরজা লক করতে করতে চৈতি বলল, বাবা কি বলেছে শুনেছো? শুনেছি, বলল আগে কাব্য ভাইয়া তার পরিবার নিয়ে এখানে আসুক, কথাবার্তা বলে যা সিদ্ধান্ত নেওয়া যাবে। চৈতি নিরাশ হয়ে বলল, বাবা বোধহয় আমাদের সম্পর্ক মেনে নেবে না।